আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চন, সহজ ভাষায় যেটাকে আমরা বলি রক্ত জমাট বাঁধা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমাদের শরীরে যে রক্ত আছে সেই রক্তের মধ্যে দুই ধরনের উপাদান পাওয়া যায়। একটা হচ্ছে তোমার রক্তরস, আরেকটা হচ্ছে তোমার রক্তকণিকা। রক্তরস আর রক্তকণিকা ছাড়াও আমাদের শরীরে আরো কিছু উপাদান পাওয়া যায় বা আরো কিছু জিনিসপাতি পাওয়া যায়, যেগুলোকে বলা হচ্ছে তোমার ক্লটিং ফ্যাক্টরস। এই ক্লটিং ফ্যাক্টরস গুলোর কাজ কি আসলে? ধরো তোমার শরীরে কোথাও কেটে গেছে, সেই কেটে যাওয়ার স্থান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। বেশি পরিমাণে রক্ত যাতে বেরিয়ে যেতে না পারে, ওই জায়গাটাতে রক্ত জমাট বাঁধতে যারা হেল্প করে তারাই হচ্ছে আসলে ক্লটিং ফ্যাক্টর। সহজ কথায় ক্লটিং ফ্যাক্টরস হচ্ছে এমন কিছু উপাদান রক্তের যারা কিনা রক্তের জমাট বাঁধতে হেল্প করে। কখন হেল্প করবে? যখন কোথাও কেটে যাবে। তবে এই ক্ষেত্রে 13টা ক্লটিং ফ্যাক্টরস আমাদের মানবদেহে ভূমিকা পালন করে থাকে। তবে ইন্টারেস্টিংলি সেকেন্ড পয়েন্ট যেটা আমি লিখছি এখানে, ক্লটিং ফ্যাক্টরস 6 বলে মানবদেহে এমন কোনো সিএফ বা ক্লটিং ফ্যাক্টর নেই। অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর 1, 2, 3, 4, 5, 6 এভাবে ক্লটিং ফ্যাক্টরস 13 পর্যন্ত আছে। কিন্তু অনেক বিজ্ঞানীরা ধারণা করছে যে ক্লটিং ফ্যাক্টর 6 বলে যে ফ্যাক্টরটা এটা মানবদেহে পাওয়া যায় না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা ক্লটিং ফ্যাক্টরস হচ্ছে তোমার ক্লটিং ফ্যাক্টর 1, 2, 3 অ্যান্ড 4। ঠিক আছে? এই ক্লটিং ফ্যাক্টরস গুলার নাম সহজে মনে রাখার জন্য আমি একটা ছন্দ লিখে রাখছি, ফুল পরে টুপ করে। খেয়াল করো, ফুলের ফ দিয়ে মনে রাখবো হচ্ছে ফিব্রিনোজেন, পরের প দিয়ে মনে রাখবো হচ্ছে প্রোথ্রম্বিন, টুপের ট দিয়ে মনে রাখবো হচ্ছে তোমার থ্রোম্বোপ্লাস্টিন, করের ক দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে? ফিব্রিনোজেন হচ্ছে তোমার 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, প্রোথ্রম্বিন হচ্ছে তোমার 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে তোমার 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, আর ক্যালসিয়াম আয়ন যেটা সেটা হচ্ছে তোমার 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। তো এই ক্লটিং ফ্যাক্টরগুলোর কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা। আমাদের শরীরে যদি কোথাও কেটে যায়, সেই কেটে যাওয়ার স্থান থেকে অতিরিক্ত পরিমাণে রক্ত যাতে বেরিয়ে যেতে না পারে, সেজন্য এই ক্লটিং ফ্যাক্টরগুলা তোমার কাজ করে থাকে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। রক্ত জমাট বাঁধার যে মেইন প্রসেসটা, কিভাবে জমাট বাঁধে এই ক্লটিং ফ্যাক্টরগুলোর সাহায্যে, সেটা এখন আমরা দেখব। খেয়াল করো, ফার্স্ট অফ অল কোথাও কেটে গেলে দুইটা জিনিস আমরা খেয়াল করব। কিছু পরিমাণ সেল ড্যামেজ হয়, অর্থাৎ টিস্যু ড্যামেজ হয়, দেন ব্লাড লিকেজ হয়, রক্ত বেরিয়ে আসে। তো রক্তটা যখন বেরিয়ে আসে, রক্ত রসও বেরিয়ে আসবে, রক্ত কণিকাও বেরিয়ে আসবে। রক্তের মধ্যে থাকা যে অণুচক্রিকাটা আছে, সেই অণুচক্রিকাটা বাতাসের সংস্পর্শে এসে ভেঙে যাবে এবং থ্রোম্বোপ্লাস্টিন, যেটা কিনা হচ্ছে 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, সেটা রিলিজ করবে। যেহেতু অণুচক্রিকা বা প্লাটিলেট থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করতেছে, এজন্য অণুচক্রিকাকে বলা হয় থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট বলা হয় কাকে? অণুচক্রিকাকে। কেন বলা হয়? যেহেতু অণুচক্রিকাটা কি করতেছে? থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করতেছে। থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। রক্তের মধ্যে যখন থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হয়, তখন থ্রোম্বোপ্লাস্টিনের কাজ হচ্ছে প্রোথ্রম্বিন। ঠিক আছে? প্রোথ্রম্বিন হচ্ছে কয় নাম্বার ক্লটিং ফ্যাক্টর? 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। তো প্রোথ্রম্বিন কি করে? ক্যালসিয়াম আয়নের সাহায্যে সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়। ঠিক আছে? থ্রোম্বোপ্লাস্টিনটা প্রোথ্রম্বিনকে ক্যালসিয়াম আয়ন, যেটা কিনা 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটার সাহায্যে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। প্রোথ্রম্বিন এটা ছিল নিষ্ক্রিয়,
আর থ্রোম্বিন এটা হচ্ছে তোমার সক্রিয়, ঠিক আছে। তখন এই থ্রোম্বিনটা করে কি, 1 নাম্বার যে ক্লটিং ফ্যাক্টর ফিব্রিনোজেন, এই ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে। অর্থাৎ আমরা ব্লাড ক্লটিং এর যে মেইন প্রসেস এটা আমরা দেখছি। আবার বলি, কোথাও কেটে গেলে প্রথমে টিস্যু ড্যামেজ হয়, দেন ব্লাড লিকেজ হয়, রক্ত বেরিয়ে আসে। তো রক্তের মধ্যে থাকা অনুচক্রিকাটা কি করতেছে, থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করতেছে। তখন এই যে থ্রোম্বোপ্লাস্টিনটা রক্তের মধ্যে থাকা প্রোথ্রম্বিনকে ক্যালসিয়াম আয়নের সাহায্যে অ্যাক্টিভ করে থ্রোম্বিনে পরিণত করতেছে। এখানে একটা আর হবে মিস্টেক, সরি, থ্রোম্বিন, ঠিক আছে। এই প্রোথ্রম্বিনকে ক্যালসিয়াম আয়নের সাহায্যে থ্রোম্বিনে পরিণত করতেছে কে, থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে। তারপর এই থ্রোম্বিনটা করতেছে কি, ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করতেছে। তাহলে এই ফুল প্রসেসটাই আমরা এখন একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখব, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো খুব ইজি হয়ে যাবে। এখানে একজন ভদ্র মহিলা গাজর কাটতেছে, আমরা দেখতে পাচ্ছি। কাটতে কাটতে তার হাতের এই জায়গাটাতে আমরা কাটা পড়ছে দেখতে পাচ্ছি। তো এই কাটাটাকে আমরা জুম করে দেখলাম, দেখো এই যে ফাঁকা অংশটা, এই জায়গাটা কিন্তু কেটে গেছে। তো এই কাটা জায়গাটা দিয়ে রক্তরস, রক্তকণিকা অর্থাৎ রক্তটা বেরিয়ে যাচ্ছে, দেখো, দেখছো উপরের দিকে চলে যাচ্ছে, ব্লাড ভেসেল। তারপর এই যে লোহিত রক্তকণিকা, আরবিসি, ঠিক আছে। তারপর আর্টারি, ধমনী, এই যে প্লাটিলেট, ঠিক আছে, বা অনুচক্রিকা। তারপর দেখো এই যে ড্যামেজড এরিয়া, যে জায়গাটা দিয়ে তোমার কি হচ্ছে, রক্তগুলা বেরিয়ে যাচ্ছে। তারপর দেখো এই যে এটা হচ্ছে তোমার ব্লাড প্লাটিলেট বা অনুচক্রিকা, দেখছো লেখা উঠছে ব্লাড প্লাটিলেট। এই ব্লাড প্লাটিলেটটা কি রিলিজ করছে, থ্রোম্বোপ্লাস্টিন, এই জন্য এটাকে বলা হয় থ্রোম্বোসাইট। থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করছে। এই থ্রোম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম আয়নের সাহায্যে প্রথ্রম্বিন, এই যে নীল অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই নীল অংশটা প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করছে, দেখছো। এই থ্রম্বিনটা ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করছে। এভাবে অসংখ্য ফিব্রিন পরিণত হতে থাকবে। খেয়াল করি আবার এই জায়গাটাতে, খেয়াল করো, দেখছো এই যে সুতার মতো অংশগুলা ফিব্রিন, অসংখ্য ফিব্রিন তোমার আস্তে 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 একসাথে হইতে হইতে দেখো একটা জালকের মতো একটা অংশ সৃষ্টি করছে, যাতে আর রক্তগুলা, রক্তকণিকাগুলা, রক্তরসগুলা আর বেরিয়ে যেতে না পারে। তো অসংখ্য ফিব্রিন যেটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে তোমার ব্লাড ক্লট, ব্লাড ক্লট, ঠিক আছে। এভাবে অসংখ্য ফিব্রিন মিলিত হয়ে তোমার যে ফাঁকা জায়গাটা, যে ড্যামেজড এরিয়াটা, ওইটাকে তোমার কি করবে, হিল করে দিবে, ঠিক করে দিবে, ঠিক আছে। দেখো অসংখ্য ফিব্রিন মিলিত হয়ে কি করছে, একটা ব্লাড ক্লট তৈরি করছে। এটাই হচ্ছে তোমার ব্লাড ক্লটিং মেকানিজম বা রক্ত জমাট বাঁধার মেইন প্রক্রিয়া। একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু তোমার স্বাভাবিক অবস্থা না। তোমার স্বাভাবিক অবস্থা হচ্ছে এই জায়গাটা, যেখানে আগে কাটা পড়ে নাই। তো নিশ্চয়ই একটা জিনিস কল্পনা করতেই পারতেছো, এই ফাইব্রিন জালকটা বা এই ফিব্রিন জালকটা কিন্তু সাময়িক, এটা কিন্তু স্থায়ীভাবে এরকম থাকবে না, ঠিক আছে। কারণ তোমার এই জায়গাটা কাটা পড়ছিল, এটাকে কাটা স্থানটাকে ভরাট করার জন্য, ঠিক করার জন্য এই ফিব্রিন জালকগুলো আসছে। এই ফিব্রিন জালকগুলো একটা প্রসেসের মাধ্যমে আসছে, এসে একটা ব্লাড ক্লট তৈরি করছে। এই জায়গাটাকে আমরা নাম দিছি ব্লাড ক্লট। এখন এটা যেহেতু এভাবে থাকতে পারবে না, নেক্সটে কি হয় সেটা আমরা দেখি। দেখো রক্তগুলা শিরা বা ধমনের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, আর এই জায়গাটাতে কিন্তু আর রক্তগুলা বেরিয়ে যেতে পারতেছে না, যেহেতু এখানে ব্লাড ক্লট তৈরি হয়ে গেছে। তো তারপর দেখো ফিব্রিন জালকটা কিন্তু সাময়িক। আমি একটু আগে বলছিলাম যে ফিব্রিনটা কিন্তু সব সময় থাকবে না, এটা কিন্তু স্বাভাবিক অবস্থা না। এই ফিব্রিন জালকটা চলে যাবে। কখন যাবে, যখন
প্লাজমিন নামক একটা এনজাইম এসে এই ফিব্রিন জালকটাকে ধ্বংস করে দিবে যখন রক্তবাহিকার রিফর্মেশন বা পুনর্গঠন শুরু হবে। ঠিক আছে, তখন এই ফিব্রিন জালক যেটা আমরা দেখছি ব্লাড ক্লট গঠন করছিল, সেই ব্লাড ক্লট বা ফিব্রিন জালকটাকে ধ্বংস করবে কে? প্লাজমিন এনজাইম। প্লাজমিন নামক একটা এনজাইম এসে ওই জালকটাকে ধ্বংস করে দিবে। আচ্ছা, তো রক্ত জমাট বাঁধা শেষ হলে যে হলুদাভ পদার্থটা বেরিয়ে আসে ওইটাকে বলা হচ্ছে তোমার সিরাম। এই সিরামটাতে আমরা সংজ্ঞায়িত করব কিভাবে? সিরাম হচ্ছে এমন একটা তরল পদার্থ যেটাতে কিনা কোনো ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে না। ঠিক আছে, এই জন্য আমি এটা লিখছি প্লাজমা মাইনাস ফিব্রিনোজেন প্লাস প্রথ্রম্বিন, অর্থাৎ এটা হচ্ছে তোমার ক্লটিং ফ্যাক্টরের অংশটা। প্লাজমা যেটা হচ্ছে তোমার রক্তরস, রক্তরস থেকে ক্লটিং ফ্যাক্টরটাকে বাদ দিলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে তোমার সিরাম। আর এই সিরামটা কখন বের হবে? রক্ত জমাট বাঁধা যখন শেষ হয়ে যাবে তখন যে পদার্থটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে তোমার সিরাম। আর ফিব্রিন জালকটা গঠন হওয়ার পর, ঠিক আছে, ওইটা তো আর আজীবন থেকে যাবে না, এটা সাময়িক, ক্ষণস্থায়ী। তো এটাকে ধ্বংস করবে হচ্ছে প্লাজমিন এনজাইম। প্লাজমিন এনজাইম এসে এটাকে কি করবে? ফিব্রিন জালককে ধ্বংস করে দিবে, তারপর ওই জায়গাটাতে তোমার আস্তে আস্তে আবার আগের মতো যেভাবে ছিল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ সবাইকে।